ডেঙ্গুর অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জ্বর আসছে কিন্তু সেই বিষয়টি রোগীরা একেবারে আমলেই নিচ্ছে না। পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, কোন দিনে কোন পরীক্ষাটি তারা করবেন সে বিষয়ে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। ডেঙ্গু যাদের হয়েছে, মানে যাদের একবার হয়েছে, তারা আসলে পরের বার হলেই বুঝতে পারে, কারণ ডেঙ্গু এমন একটি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে যে একবার যাদের এই স্বাদ যারা গ্রহণ করে তারা বুঝতে পারে যে হোয়াট ইজ দ্য সিভিরিটি অফ ক্লিনিক্যাল ফিচার। যেমন তীব্র জ্বর 102, 104, বা আমরা একটু আগে বললাম যে শরীর ব্যথা, তারপরে চোখের পিছনে ব্যথা, মাথা ব্যথা, খাওয়া দাওয়া অরুচি, তারপরে বমি বমি ভাব বা বমি, এগুলো তো আমরা ডাক্তাররা দেখলেই বা রুগীরাই গিয়ে বলে যে আমার এইরকম। এছাড়া আমরা কিছু রক্তের পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু নিশ্চিত করতে পারি। বর্তমানে একটি খুব পরিচিত একটি টেস্ট হলো ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। NS1 মানে হলো এটা ডে 1-ই যখন জ্বর আসলো, ডে 1-ই এটা আমরা যদি পরীক্ষা করি আমরা পেতে পারি। এটা ডে 1 থেকে ডে 3, 4 পর্যন্ত আমরা পেতে পারি। আবার ডে 5 ও ডে 6 অনওয়ার্ড আমরা একটা অ্যান্টিবডি টেস্ট করি, সেটা হলো ডেঙ্গু অ্যান্টিবডি IgM বলে আমরা বলি। আর তার উপরে যদি আমরা যাই তখন আমাদের সেটা হয় ডেঙ্গু IgG। ডেঙ্গুর IgGটা আমাদের বডিতে আসতে সময় লাগে 7 days অনওয়ার্ড, 14 days, 2 সপ্তাহ পরে, বা এটা অনেক দিন আপনার বডিতে থাকবে ডেঙ্গু IgG। সুতরাং পরীক্ষা করলেন আপনার ডেঙ্গু IgG, হয়তো জ্বর আসলো 3 দিনের মাথায় আপনি ডেঙ্গু IgG করলে, IgG পজিটিভ আসলে, এটা তার মানে এই না যে আপনার ডেঙ্গু, এটা আগে যে হয়েছিল সেটার প্রমাণ হলো IgG। IgG বা ইমিউনোগ্লোবুলিন G প্রমাণ করে যে আপনার এর আগে আপনার ডেঙ্গু হয়েছিল, সেটার প্রমাণ। তো এই যে একটা ডায়াগনস্টিক ডিলেমার মধ্যে আমরা পড়ি, প্রায় দেখা যাচ্ছে যে আমরা বলি ডেঙ্গু পরীক্ষা তো নেগেটিভ আসলো, অনেকেই বলি, কিন্তু তার সাইন সিমটম এভরিথিং ইন ফেভার অফ ডেঙ্গু। তো যেটা হয় অনেক সময় NS1 অ্যান্টিজেনটা প্রপারলি আমরা যে পদ্ধতিতে করি, আমরা ইমিউনোক্রোমাটোগ্রাফিতে করি, আসলে এগুলি যদি অ্যান্টিজেনের পরিমাণ বেশি না হয় তাহলে ইমিউনোক্রোমাটোগ্রাফিতে আসবে না। আর একটা উইন্ডো পিরিয়ড, যে সময়টা আমার করার কথা, আমরা 5 দিন পরে যদি NS1 করি তাহলে পাবো না। সুতরাং উইন্ডো পিরিয়ড একটা ইম্পর্টেন্ট। আবার আমি জ্বরের 3 দিনের মাথায় আমি IgM করতে গেলাম, সেখানেও আসলো না, তাহলে ডেঙ্গু 3 or 4 ডেতে দেখা গেল আপনার জ্বর 3 দিন বা 4 দিনের মাথায় NS1 অ্যান্টিজেন নেগেটিভ, IgMও নেগেটিভ, IgGও নেগেটিভ, তাহলে একটা ডায়াগনোসিস ডিলেমার মধ্যে পড়ছেন আপনি। অর্থাৎ ডেঙ্গুর কততম দিন সেটি আসলে অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি কোন দিনে আপনি আক্রান্ত হওয়ার কোন দিনে দিবসে আপনি পরীক্ষাগুলি করছেন। তবে এখানে আরেকটি কথা আমরা বলি, বর্তমানে মলিকুলার ডিটেকশন আমরা অত্যাধুনিক যে পরীক্ষা নিরীক্ষা আসছে সেটা দিয়ে করতে পারলে, অবশ্যই আমরা PCR মেথডে করি তাহলে অবশ্যই NS1 বলেন, NS1 অ্যান্টিজেন আমরা ডায়াগনোসিস করতে পারবো, কারণ এটির সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এই ICT যে মেথড, ইমিউনোক্রোমাটোগ্রাফি স্ট্রিপ মেথড, তার চেয়ে অনেক হাইলি স্পেসিফিক, হাইলি সেন্সিটিভ। আমরা অনেক জায়গায় দেখেছি দেশের বাইরে এই ডেঙ্গুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমাদের দেশেও কি আসলে বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি সেটি কি সম্ভবপর কিনা, এই যে ডেঙ্গু প্রতিরোধ? অবশ্যই সম্ভব। আমরা মনে করি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলি পারে, বা ডেঙ্গু প্রমিনেন্ট যে ট্রপিক্যাল কান্ট্রিজগুলি আছে তারা যদি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারে, আমরাও করতে পারবো। তবে সেই ক্ষেত্রে ইট উইল রিকোয়ার এ টিম ওয়ার্ক। আমরা এককভাবে কোনো ডাক্তার বা কোনো নার্স বা আপনি একজন সমাজকর্মী বা আপনি একজন রাজনৈতিক কর্মী, সবাইকে মিলেমিশেই কাজ করতে হবে। পার্শ্ববর্তী দেশের আমি ওদের গবেষণাপত্রে পড়েছি যে তাদের ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে একদম পলিটিক্যাল লিডার পর্যন্ত এভরিবডি ওয়াজ কমিটেড টু কন্ট্রোল ডেঙ্গু। কেমন করে? আপনি ঘরে ঘরে, আপনার ঘরে আপনি যদি দেখেন যে ওখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার ঘরের কোথাও কোনায় পানি জমে আছে, আপনি নিজেই এটা পরিষ্কার করেন। আপনি বা আপনার পরিবার অন্যকে বলেন যে এখানে ডেঙ্গু মশা বাসা বাঁধতে পারে। অথবা আপনি যদি দেখা গেল আপনার ঘরে একজন ডেঙ্গু রুগী আছে, আপনি ওই ডেঙ্গু রুগী যে মশা কামড়াবে, ওই মশা আপনাকে অন্যান্য ফ্যামিলি মেম্বারের কামড়ালেও ডেঙ্গু হতে পারে। সুতরাং যদি ডেঙ্গুর রুগী আপনার ঘরে থাকে, তাকে স্ক্রিন করেন, তাকে আইসোলেটেড রাখেন, বা মশারি ব্যবহার করেন যেন মশা ওই রুগীকে কামড়িয়ে আপনার অন্যান্য পরিবার সদস্যকে না কামড়ায়। আপনি মশার জন্য ওই মশকির সময় আপনি রিপ্লেন্ট ব্যবহার করতে পারেন। আপনি অন্যান্য যে প্রতিরোধ ব্যবস্থা আমরা বলি যে ফুল কাভার, ফুল স্লিভ শার্ট, ফুল স্লিভ আপনার পায়ে মোজা, এগুলি ব্যবহার করে আপনি রিপ্লেন্ট ব্যবহার করে, ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার, নিজেকে সচেতন, সর্বদা সচেতন থাকতে হবে, এই একটি ব্যাপার। আর যদি সামাজিকভাবে বলি, আপনি রাস্তাঘাটে বা অন্যান্য সমাজের অন্যান্য অংশে যদি এরকম কোথাও দেখেন পানি জমা হয়েছে, বা বৃষ্টির পরে কোথাও এরকম পানি জমা থাকলে সেগুলি পরিষ্কারের কথা বলেন। আমি একটু আগে বলেছিলাম শুধু পরিষ্কার করলেই হবে না, যে জলাধারটি আপনি পরিষ্কার করছেন ভালোভাবে
স্ক্রাবিং করে পরিষ্কার করতে হবে। তো সেটাই তো গেল সামাজিক অবস্থা। আর তারপরে আপনি একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করতে হবে, জনগণকে বুঝাতে হবে এটার তীব্রতা, জনগণকে না শুধু ডাক্তারদের নিয়েও কাজ করবে, ডাক্তারকে প্রপার ট্রিটমেন্টের কথা বলতে হবে। ডেঙ্গু প্রতিরোধের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু প্রতিরোধ নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার। অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নিই যে কিডনির কার্যক্ষমতা কমে এসেছে। তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে। যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয়। বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, এই তিনটা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে, বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই তিনটা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনিন লেভেলটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়ামযুক্ত খাবার, যেমন আমরা ডাল যুক্ত খাবার, বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিশেষ করে কিছু ফল, যেমন টক ফল বা আম, কলা, এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। তাই কিডনি রোগী, বিশেষ করে যাদের ক্রিটিনিনের মাত্রা বেশি, তারা আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম, ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত। এরপরে আসি আমাদের যে কোনো খাবার, যেমন আমরা প্রসেস খাবার, অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেটজাত যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে, যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে। কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি, সহজে হজম হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল, সুজি খাবার, গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি। এবং সবজির মধ্যে কিন্তু লাউ, ঝিঙা, চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা। আর ফলের মধ্যে আমরা আপেল, নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয়। তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে। এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তার স্টেজ অনুযায়ী। তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে 40 গ্রামের বেশি হওয়া যাবে না। এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে। তবে 30 থেকে 40 গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে 100 গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ 18 থেকে 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে। আমরা যেমন ডিম থেকে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে, তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেওয়া যায়। এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে। একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন। এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে। এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে। মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন।